একজন মহিলা বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, ও এমন একটা দাবি করলো যেটা পুরো জেলায় হইচই পড়ে গেল। সে বলল, আমার ইচ্ছা আমার জীবনের শেষ রাতটা এক অবিবাহিত পুরুষের সাথে কাটানো, যিনি নিজের ইচ্ছায় আমার স্বামী হবেন। মসজিদে ঘোষণা করে দেওয়া হোক। কেউ কি এর জন্য রাজি আছে? পুলিশেরাও একে অন্যের মুখে চেয়ে রইল। সত্যি কি ওর এই ইচ্ছা পূরণ হতে পারে? ওই ছেলে কোথা থেকে আসবে? আর যদি বিয়ে হয়েও যায়, ওই রাতে কি হবে? আমার নাম আলামিন। আমি 40 বছরের একজন পুলিশ ইন্সপেক্টর। আমার জীবনটাই বেশিরভাগ আদালত, থানা আর এই জেলের দেওয়ালের মধ্যে কেটেছে। আমি অসংখ্য মুখ দেখেছি, কিছু নরম, কিছু কঠোর, কিছু নির্দোষ লাগা আর কিছু পাথর হৃদয়ে। সাগরিকা আমাকে এক অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল। তাকে সাধারণ কোনো অপরাধী মনে হচ্ছিল না। চোখে একটা গভীর বিষাদ আর মুখে একটা রহস্যময় শান্তি, যেন সবকিছু বুঝেও চুপ করে বসে আছে। সে মাত্র 19 বছর বয়সী ছিল। এটা আমার হৃদয় তীরের মতো ধাক্কা দিত। যে মেয়েটা এখনো ঠিকমতো পৃথিবী দেখেনি, তাকে এখন এই পৃথিবী থেকে বিসর্জন নিতে হবে। সে খুব কম কথা বলে, যেন শব্দগুলো কেবল পাশ হচ্ছে, কিন্তু কাজের কিছু না। বা হয়তো সে নিজেই কিছু বলতেই চায় না। অনেকবার মনে হলো জিজ্ঞাসা করব, সাগরিকা, তুমি এমন কি অপরাধ করেছো যার শাস্তি মৃত্যুই হওয়া উচিত? কিন্তু তার মুখে ছড়ানো বিষণ্ণতা আমার ঠোঁটগুলোকে সিল করে দিল। পুলিশের চাকরি আমাকে কঠোর হৃদয় তৈরি করে দিয়েছিল, কিন্তু 870 নম্বর জেলের সামনে হৃদয়ে একটা কোমলতা জাগত। আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে যোগাযোগ রাখা নিষিদ্ধ, আইন কঠোর। তা সত্ত্বেও কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলে দাঁড়াতো, এই মেয়েটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার? এই ভাবনায় আজ আমার কাছে একটা বিশেষ আদেশ এলো। এমন একটা আদেশ যা শুধু সাগরিকার শেষ ইচ্ছার সঙ্গে জড়িত ছিল না, বরং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পুরো কারাগারকে কাঁপিয়ে দেবে। 2 দিন পর বন্দি নম্বর 870-কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই সময় তাকে তার মা এবং বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর পেতেই আমার মন একটা অদ্ভুত অস্থিরতায় ছড়িয়ে পড়ল। কারাগারের পরিবেশে কঠোরতা স্বাভাবিক কথা ছিল, কিন্তু আজ বাতাসে বিষাদের সঙ্গে ভয় মিশ্রিত একটা অবস্থা ছিল। আমি জানতাম যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি বন্দীকে তার শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয়, কোনো বিশেষ খাবার হোক, দেখা হোক বা অন্যান্য কোনো ইচ্ছে। তবে কেউ এমন কোনো অদ্ভুত অনুরোধ করত না, যেটা সাগরিকা পরে করল। সাগরিকা আহমেদের দেহটা ছিল সিপসিপে, কিন্তু মন মানসিকতা ভাবে শক্ত। যখন সে তার মায়ের সঙ্গে দেখা করলো, তখন দৃশ্যটা হৃদয় বিদারক ছিল। এই মহিলা তার মেয়ের মাথায় হাত দিয়ে অঝরে কাঁদছিল। তুমি নির্দোষ, তার বিশ্বাস আমাকে চমকে দিয়েছিল। সাজা শোনানো হয়েছিল, তবুও সে আশা হারায়নি। মনে করেছিল হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে। ঠিক সেই দিন আমাকে সাগরিকার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমি ভাবলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইবে, বা কেউ কোনো সাধারণ ইচ্ছা পোষণ করবে। কিন্তু যখন আমি তার সামনে গেলাম, তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, সাগরিকা, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? তা বলো, পূরণ করার চেষ্টা করা হবে। সে আমার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু ভরসা দাও সেটা পূরণ করবে। আমি জবাব দিলাম, এটা তো প্রতিটি বন্দীর অধিকার। তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করা হবে। আমি ভাবলাম হয়তো সে কাউকে দেখতে চায়। কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি কোমলভাবে জিজ্ঞাসা করলেন, মা, তোমার শেষ ইচ্ছা কি? তখন তার ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো পুরো ঘরটাই ভারী করে দিয়েছিল। সাগরিকা বলল, আমি জীবনে প্রথম আর শেষবারই বিয়ে করতে চাই। নিজের স্বামীর সাথে এক রাত কাটাতে চাই ফাঁসির আগে। সাগরিকার কথা শুনে ঘরে একদম নীরব নেমে এলো। আমি, এসপি সাহেব আর বাকিরা হতবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকালাম। এসপি সাহেব কয়েক সেকেন্ড নীরব থাকার পর সিরিয়াস কণ্ঠে বলল, মা, বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু ভাবো তো কোন ছেলে তোমার সাথে বিয়ে করবে? সবাই তো জানে তোমাকে 2 দিন পরে ফাঁসি দেওয়া হবে। তুমিও তো গরিব পরিবার থেকে এসেছো, কোনো ধন সম্পদ আর প্রভাবের কোনো কাজ নেই। কোন ছেলে তার জীবন একদিনের স্বামী হওয়ার জন্য কেন নষ্ট করবে? সাগরিকা চুপচাপ শুনতে লাগলো, মুখে একটা অদ্ভুত শান্তি। তারপর বলল, আমি আমার কথায় স্থির আছি স্যার, আমার শেষ ইচ্ছা একটা মাত্র। এসপি সাহেব একটু রেগে বললেন, অন্য কোনো ইচ্ছা চাও? কিছু খেতে চাও? কারো সঙ্গে দেখা করতে চাও? কোথাও যেতে চাও বলো, বিয়ে সম্ভব না। সাগরিকা ধীরে বলল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে নিজেই হয়ে যাবে।
শুধু আপনি একটা কাজ করেন, মসজিদে ঘোষণা করিয়ে দেন যে বন্দি সাগরিকা আহমেদ তার মৃত্যুদণ্ডের আগের একদিনের জন্য কারো সাথে বিয়ে করতে চায়, এমন একটা ছেলেকে যে নিজের ইচ্ছায় তার স্বামী হতে চায়। এটা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। পুরো ঘরটা নীরব হয়ে গেল, সবার মুখে বিস্ময়ে। এমন একটা বন্দি কিভাবে এমন অদ্ভুত শর্ত রাখতে পারে? সাগরিকা আহমেদ নীরবতা ভেঙে বলল, যদি কোনো ছেলে রাজি হয়ে যায় তাকে বাধা দিও, না হলে আমি আর কোনো স্বার্থ করব না। চাইলে এখনই ফাঁসি দিলেও চলে। তার চোখে এমন এক সততা ছিল যে কেউ অস্বীকার করতে পারল না। এসপি সাহেব কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না কেউ এমন শর্তে আসবে। বিয়েটা ওই একই সন্ধ্যায় জেলের কাছে মসজিদ থেকে ঘোষণা উঠল, কেডি নম্বর 870 সাগরিকা আহমেদ তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য কারোর সাথে বিয়ে করতে চায়। যদি কেউ নিজের ইচ্ছায় রাজি হয় তাহলে সে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুক। এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল, কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল না যে কেউ আসবে। আমাদের সবার মনে হচ্ছিল এমন শর্তে কেউ সামনে আসবে না। সাগরিকা একটা দরিদ্র পরিবার থেকে ছিল, না খ্যাতি না অবস্থান, কে তাকে স্ত্রী হিসাবে মেনে নেবে? আমাদের এটা একটা মজার ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু ঘোষণা মাত্র 1 ঘন্টা খানেক পর একটি সিপাহী আমাদের অফিসে এসে বলল, স্যার, জেলের দরজার কাছে এক ছেলে বরের বেশে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে একজন পণ্ডিতও আছে। এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমরা দ্রুত বাইরে বেরোলে সামনে 18-19 বছরের এক সুদর্শন ছেলে দাঁড়িয়েছিল। সে বরের শেরওয়ানি আর সেওয়ারা পরে দাঁড়িয়েছিল, সাজসজ্জা করা, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল। তার সঙ্গে এক বয়স্ক পণ্ডিত দাঁড়িয়েছিলেন, হাতে বিয়ের রেজিস্ট্রেশন নিয়ে। এসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, এটা কি ব্যাপার? এই ছেলেটিকে? তিনি ভদ্র ভঙ্গিতে উত্তর দিলেন, সাহেব, এই ছেলে, সে নিজেই আমার কাছে এসেছিল, বলল সে সাগরিকা আহমেদের সঙ্গে বিয়ে করতে চায়। আমি যতই বুঝিয়ে বললাম, বাবা, এটা তো মৃত্যুদণ্ডের দণ্ডিত আসামি, তুমি কেন নিজের জীবন নষ্ট করছো? কিন্তু সে মানল না, বলল এটা আমার সিদ্ধান্ত, আমি তাকে সত্যিই ভালোবাসি। তার কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। জেলের ঘরটা পুরো চুপচাপ হয়ে গেল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে সাগরিকার জন্য কেউ এত ভালোবেসে যে সে সম্মান, পৃথিবী সবকিছু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আইন বলে আসামির শেষ ইচ্ছা পূরণ করতে হবে, তাই আমরা অনুমতি দিয়ে দিলাম। পণ্ডিত সাহেবকে ভিতরে ডাকা হলো, সাগরিকাকে জেল থেকে বের করা হলো। জেলের অফিসে ছোট্ট কিছু রীতিনীতির মধ্যে তার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হলে সাগরিকা হাসি মুখে বলল, এখন আপনি প্রতিশ্রুতি মতো আমার বরের সঙ্গে আমাকে মিলিত করে দিন। আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই, শুধু 1 রাতের জন্য। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম, কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি বরকে সাগরিকার জেলের কাছে পৌঁছে দিলাম, দরজা বন্ধ করে বাইরে চলে এলাম। ভাবলাম হয়তো কিছুক্ষণ পর ও নিজেই বাইরে চলে আসবে, কিন্তু সময় কাটতে লাগলো, আর ভিতর থেকে হালকা হালকা ফিসফিস করার আওয়াজ আসতে লাগলো, যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে। আমি একটু মনোযোগ দিলাম, কিন্তু শান্ত মনে আবার অফিসে চলে গেলাম। রাত গাঢ় হতে লাগলো। হঠাৎ করে জেলের পরিবেশে একটা চিৎকার গুঞ্জরিত হলো। আমি দৌড়ে সাগরিকার জেলের দিকে গেলাম। দরজা খুলে দেখলাম ওই ছেলেটি বরের পোশাকে দাঁড়িয়ে আছে, চেহারা বা মুখের ঢাকার নিচে শ্বাসকষ্টে ভুগছে। ওই ছেলেটি অস্বস্তির শ্বাস নিচ্ছিল, পুরো শরীর কাঁপছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি তো তোমার ইচ্ছায় বিয়ে করতে এসেছিলে, এখন কি বদলে গেছে? ও কাঁপতে কাঁপতে তখন বলল, আমাকে এখান থেকে বের করে দাও, আমি এখানে থাকবো না। আমি তেজি স্বরে বললাম, কেন? ভালোবাসার নেশায় উঠে গেছে নাকি? এখন ফলাফলে ভয়ের ছোবল লেগেছে? কিন্তু সে চুপ করে রইল, শেরওয়ানির কোনায় মুঠো আটকে ধরে দাঁড়িয়েছিল। মুখে এমন এক ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফিরে এসেছে। আমি দরজা খুললাম, তখন ওই ছেলেটি বিদ্যুতের মতো বাইরে দৌড়ে গেল, কিছু না বলে দ্রুত চলে গেল। আমি সেলফোনটা আবার বন্ধ করে সময় মতো নিজের অফিসে এসে বসলাম। সারা রাত চিন্তায় ডুবছিলাম, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমি কি জানি যে সকালে হতেই একটা ঝড় আসছে। সূর্য উঠতেই এসপি সাহেব রেগে আমার অফিসে ঢুকলো। এসপি আলামিন, তাড়াতাড়ি যাও আর দেখো সাগরিকা কোথায়। আমি অবাক হয়ে বললাম, স্যার, সে হয়তো নিজের জেলেই থাকবে, যাও দেখো। আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল। আমি দৌড়ে সাগরিকার জেলের দিকে গেলাম, দরজার কাছে গিয়ে ডাক দিলাম, সাগরিকা, বাইরে এসো। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। আমার কপালে ঘাম জমে গেল। আমি জানালার দিয়ে ঢুকে দেখলাম ভিতরে একজন লোক কয়েদি পোশাকের দেওয়ালের কাছে শুয়েছিল। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম, সামনে এগিয়ে গেলাম।
আর যখনই লোকটিকে সোজা করলাম, আমার পা মাটি থেকে সরে গেল। ওইটা সেই ছেলে যেটা কাল বর হয়ে এসেছিল। এখন সে সাগরিকার কাপড় পরে অচেতন অবস্থায় পড়েছিল। আমার হাত পা কাঁপতে লাগলো। এসপি সাহেবও সেখানে এসে পৌঁছালেন। দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন, এটা কি নাটক? সাগরিকা কোথায়? আমি কিছুই বলতে পারলাম না। তিনি চেঁচিয়ে বললেন, তোমার অবহেলায় জেলের শৃঙ্খলা ভেঙে পড়ল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী পালিয়ে গিয়েছে। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মাথা নীরব হয়ে গিয়েছিল। আমরা সবাই বুঝতে পারলাম সাগরিকা এমন একটা চাল চেলেছিল যা আমাদের অন্ধ করে দিয়েছিল। সে বরের পোশাকে শেরওয়ানি ও সৌরা দিয়ে মুখ ঢেকে জেল থেকে পালিয়ে গিয়েছে। আর ওই ছেলেটি হয়তো তার সঙ্গী। ইচ্ছাকৃতভাবে তার জন্য বলি হয়েছিল। যখন সে সচেতন হলো, তখন সে একদম শান্ত স্বরে বললেন, তোমরা সাগরিকার সঙ্গে অন্যায় করেছো। সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রেগে গিয়ে বললাম, এই মামলা আদালত সিদ্ধান্ত নেবে। তিনি হালকা ও কঠোর স্বরে আদেশ দিলেন, সাগরিকাকে খুঁজে বের করো। তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন, সিদ্ধান্ত সময় নেবেই, আর সময় প্রমাণ করবে সে নির্দোষ। এসপি সাহেব কঠোর স্বরে আদেশ দিলেন, সাগরিকাকে খুঁজে বার করো। যদি আমরা তাকে ধরতে না পারি, তাহলে পরিণতিও কঠোর হবে। গোটা জেলায় হইচই পড়ে গিয়েছিল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আমাদের সবাইকে ঠকিয়ে পলায়ন করেছে। এসপি সাহেব রেগে আগুনের মতো ছিলেন, আর আমার হৃদয় দ্রুত থরফর করছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল কিভাবে করলাম। আমি এমন একজনের উপর ভরসা করেছিলাম যে আমাদের মিথ্যা বলেছে। এখন একটাই উপায় ছিল, এই ছেলের মুখ থেকে সত্য বের করা। সাগরিকাকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। সে অনেক ঘন্টা আগে পালিয়ে গিয়েছে। আমি কঠোর স্বরে বললাম, শোনো ছোকরা, এখন তোমাকে প্রশ্ন করা হবে। যদি সত্য না বলো, ফলাফল ভালো হবে না। সে শান্ত ছিল, যেন সবকিছু আগে থেকেই ঠিক হয়ে গেছে। বলল, আমি সাগরিকার ব্যাপারে সবকিছু সত্য বলবো। আমি ভালো করে তার মুখ দেখলাম। কোনো ভয় বা আফসোস তার চেহারায় ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, সে কি সত্যি তোমার বোন, নাকি লোকেরা এই নাটক সাজিয়েছিল? সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, না, সে আমার বোন নয়। আমার মধ্যে ক্রোধের একটি ঢেউ বয়ে গেল। তাহলে তুমি এসব কেন করেছিলে? তুমি তার সঙ্গে বিয়ে কেন করেছিলে? তোমরা দুজনেই জেলকে বোকা বানিয়েছো। সাগরিকা পালিয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমরা তাকে খুঁজে বের করবই। সে আমার চোখের দিকে চোখ রেখে বলল, আপনি ভুল করেছেন। সে পালায়নি, সে ফিরে আসবে। আমি অবাক হয়ে গেলাম। তোমাকে কি করে বিশ্বাস করব? কারণ সে তো জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে। এখন সে আমার স্ত্রী, সে আমাকে ছাড়বে না। তার কণ্ঠে এমন এক বিশ্বাস এক মুহূর্তের জন্য আমার হৃদয় কেঁপে উঠেছিল। আমি কঠোর স্বরে বললাম, তোমার এত বিশ্বাস কেন? সে বলল, যদি তুমি আমার পুরো গল্প শোনো, তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যাবে। তখন তোমার ধারণা হবে আসল অপরাধীকে এবং সাগরিকা যা করেছিল, কেন করেছিল। আমি চুপ হয়ে গেলাম। সে ছেলেটি এখন নিজের অবস্থানে দাঁড়িয়েছিল, যেন কোনো বড় সত্য লুকিয়ে রেখেছে। তারপর সে ধীরে ধীরে বলল, আমার নাম রূপম, এবং আমার বড় ভাইয়ের সাগাই সাগরিকার সঙ্গে হয়েছিল। রূপম কথা শুরু করলো, সাগরিকা ছোটবেলা থেকেই সাহসী এবং নির্ভয় মেয়ে ছিল। হয়তো কোনো মুহূর্ত এসেছে যখন সে কারো সামনে পিছন হটে নাই। সে আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ে, মানে আমার ফুফাতো বোন। বাবা তাকে খুব ভালোবাসতেন। আর যখন তিনি আমার বড় ভাইয়ের মহঙ্গিনী সাগরিকার সঙ্গে ঠিক করলেন, তখন সাগরিকা আমাদের বাড়ির একটি অংশ হয়ে গেল। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। রূপমের কণ্ঠে দুঃখ ছিল আর গর্ব। আমাদের গ্রাম পিরোজপুর, ছোট্ট একটি গ্রাম, কিন্তু এখানকার পরিবেশ অদ্ভুত ছিল। এক রাতে সাগরিকা আপু আমাদের বাড়িতে এসেছিলেন। সে রাতে আব্বু বাড়িতে ছিলেন না, আর আমরা দুই ভাই একা ছিলাম। আমি রান্নাঘরে চা তৈরি করছিলাম। সাগরিকা আপু আমার ভাইয়ের সাথে অন্য ঘরে কথা বলছিল। সবকিছু সাধারণ মনে হচ্ছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ঠকঠক শব্দ শুরু হলো। সেই মুহূর্তটা মনে পড়তেই রূপমের কণ্ঠ কাঁদতে লাগলো। আমি দরজার বাইরে তাকালাম। তখন ৩-৪ জন বদমাশ লোক দাঁড়িয়ে ছিল। তাদের মুখে বর্বরতার ছাপ ছিল। তাদের একজন বলল, আমরা জানি এখন তোমার বাড়িতে একজন যুবতী মেয়ে এসেছে, তাকে বাইরে বের করে দাও। আমি ভয়ে জমে গেলাম। ভাবলাম, না জানি ভাইয়েরা এসে পড়ে বা কোনো ঝামেলা হয়। আওয়াজ শুনে সাগরিকা তৎক্ষণাৎ বাইরে এলো। সে আমাকে ইশারা করলো ভিতরে চলে যেতে। আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান দিয়ে শুনতে লাগলাম। বাইরে সাগরিকা ওই দুষ্টুদের সামনে দাঁড়িয়ে ছিল। তাদের একজন কিছু বাজে কথা বলল,
কিন্তু সাগরিকা সাহস দেখালো না। চাইলে তো সে তাদের সবাইকে মার খাইয়ে দিত, কারণ সে লাঠি খেলায় পারদর্শী ছিল। কিন্তু সে জানতো সে একাই আর আমরা দুই দুর্বল ভাই ভিতরে আছি। সাগরিকা আপু নরমভাবে তাদের বুঝিয়ে বলল, আর যেভাবে হোক ফিরিয়ে দিল। সেই রাতটা সে দেরি করে দরজার কাছে বসেছিল, যেন কোনো বিপদে পাহারা দিচ্ছে। রূপমের চোখ ভিজে উঠেছিল। তখনই প্রথম আমি বুঝতে পারলাম সাগরিকা শুধু সাহসী না, অন্যদের সম্মানের রক্ষণাবেক্ষণকারী একজন মানুষও। আমাদের তো কিছুই আন্দাজ ছিল না, কারণ ওই রাতটা আসন্ন ঝড়ের প্রথম ইঙ্গিত ছিল। রূপম গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু এটা তো শুধু শুরু ছিল। এরপর থেকে যেন আমাদের জীবনে দুঃস্বপ্নের মতো পরিণত হয়ে গেল। প্রতিদিন ৩-৪ জন দুর্বৃত্তরা আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো। ভাইরা যখন কাজে যেতেন তারা আমাদের বিরক্ত করা শুরু করত। আমরা দরজা বন্ধ করে ফেলতাম, কিন্তু ভয়ে মন থেকে মুছে যেত না। তারপর এক রাতে এমন এক ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। রূপমের কণ্ঠে কেঁপে উঠল। রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙার শব্দ হলো। কেউ জোরপূর্বক ভিতরে ঢুকতে চাইছিল। সাগরিকা আপু ঠিক তখনই আমাদের বাড়ি ফিরছিলেন। তিনি তার নিজের চোখে দেখলো এক দুষ্ট লোক জানালা ভাঙতে চলেছে। আর সহ্য করতে পারলাম না, বাইরে বেরিয়ে তাদের সাথে ঝগড়া করলাম। আমি চুপচাপ শুনছিলাম। রূপমের কথা আমার হৃদয় ছাপ ফেলেছিল। সে লড়াইটা ভয়ঙ্কর ছিল। রূপম বলল, চিৎকারের আওয়াজ পুরো মহল্লায় গুঞ্জরিত হলো। আমার বড় ভাই তাদের মাঝখানে এসে পড়ল, আর ধাক্কাধাক্কি শুরু হলো। সাগরিকা আপুর হাতে একজন আহত হলো, কিন্তু সেটা হত্যাকাণ্ড ছিল না, এটা আমাদের সম্মান রক্ষার যুদ্ধ ছিল। রূপমের চোখে থেকে অশ্রু ঝরল। আসল অপরাধীরা ওই দুষ্ট লোকেরাই ছিল, কিন্তু সাজা পেল সাগরিকা। যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কথা শোনার মতো কেউ থাকতো, হয়তো এটা ঘটতো না। এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো ন্যায় নেই স্যার। সাগরিকা কোনো নির্দোষের রক্ত ঝরায়নি, সে শুধু গর্ভে আচ্ছন্ন ছিল। আমি কিছু বলতে পারিনি। রূপম চোখ মুছল এবং বলল, এইসব সাগরিকার মায়ের ষড়যন্ত্র ছিল। সে বলেছিল, আমি আমার অন্য ছেলেদের বলিদান দেব, কিন্তু আমার মেয়েকে ফাঁসি হতে দেব না। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। রূপম বলল, হ্যাঁ, আমি নিজেকে সেই পরিকল্পনার কাছে দিয়েছিলাম যাতে সাগরিকা বাঁচতে পারে। তার মা তাকে মুম্বাইয়ের এক আইনজীবীর কাছে পাঠিয়েছিল। সেই একই আইনজীবী যার জীবন সাগরিকা বহু বছর আগে বাঁচিয়েছিল। সেই আইনজীবী আদালতে পৌঁছালো আর সত্যিটা সামনে চলে এলো। প্রমাণিত হলো সাগরিকা তার সম্মানের জন্য লড়াই করেছিল, কোনো জঘন্য অপরাধ করেনি। আদালত তাকে বেকসুর খালাস দিল। রূপমের চোখে ঝিলিক এলো। সাগরিকাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, সে মুক্তি পেল। আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। রূপম চলে গিয়েছিল, কিন্তু তার গল্প আমার হৃদয় ঠিক রেখে গেল। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। আকাশে হালকা সকালবেলা আলো ছড়িয়েছিল। আমার মনে হলো কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না, তারা সবসময় হৃদয়ের কোনো এক কোণে জীবন্ত থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক সুন্দর কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।